দেখতে দেখতে রেসলমেনিয়া 42 আরও কাছে চলে আসছে, কিন্তু এখনও ডাব্লিউডাব্লিউর সমস্যা শেষ হচ্ছে না। তো যত দিন যাচ্ছে ডাব্লিউডাব্লিউ একটা নতুন সমস্যার মুখে পড়ে যাচ্ছে, আর এটা হয়তো ডাব্লিউডাব্লিউ নিজেই করেছে বা নিজেই টেনে এনেছে সেই সমস্যাগুলোকে। তো যাই হোক, সেরকম কিছু সমস্যা নিয়ে কথা বলবো, আর তার সাথে সাথে রেসলমেনিয়াকে নিয়ে আরও কিছু আপডেট আছে, সেটাই এই ভিডিওতে তোমাদের বলবো। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক স্যামি জেনের। তো স্যামি জেনকে গত স্ম্যাকডাউনে আমরা দেখেছিলাম যে সে কার্মেলো হেইজের ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল, আর তারপর সে শুধু ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি, সে কার্মেলো হেইজকে কোনোরকমভাবে হারিয়ে, ট্রিক উইলিয়ামসের সাহায্য সে পেয়েছিল, কিন্তু কোনোরকমভাবে হারিয়ে হয়ে গেছিল ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। এবার এই ঘটনাটা ঘটার পর ডাব্লিউডাব্লিউ আবার একটা সেম সমস্যার মুখে পড়েছে, যেই সমস্যার মুখে তারা কোডি রোডস ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের ম্যাচের পর পড়েছিল। হ্যাঁ, সেই লেভেলের না, কারণ আমরা দেখেছিলাম কোডি রোডস ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের ম্যাচটাকে যখন ডাব্লিউডাব্লিউ তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিল, তখন সেইখানে তো প্রায় 2 লাখের উপরে ডিসলাইক চলে গেছিল। কিন্তু এই মুহূর্তে যখন স্যামি জেনের এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছে, তখন এই ভিডিওটায় প্রায় 3.5 লাখ মতো ভিউ পড়েছে, আর তার মধ্যে মাত্র 9,500 কি 10,000-এর কাছাকাছি লাইক আছে, আর বাকি 18,000 থেকে 19,000 মতো ডিসলাইক অলরেডি পড়ে গেছে এই ভিডিওটায়। তো সবাই স্যামি জেনের এই চ্যাম্পিয়নশিপ জেতাটাকে পছন্দ করছে না। এর একটা অবভিয়াস কারণ আছে, কারণ অনেকেই কার্মেলো হেইজের জন্য খারাপ ফিল করছে যে কার্মেলো হেইজ এতদিন ধরে চ্যাম্পিয়নশিপটাকে ক্যারি করলো, সে এত ওপেন চ্যালেঞ্জ দিল, আর রেসলমেনিয়ার ঠিক আগেই কার্মেলো হেইজ হেরে গেল। আর এই কারণেই হয়তো অনেকে কার্মেলো হেইজকে সাপোর্ট দেখানোর জন্য স্যামি জেনের এই ভিডিওটাই ডিসলাইক করছে। যদিও আমার এই বিষয়ে মতটা একটু আলাদা। আমি কালকে বলেছিলাম কার্মেলো হেইজের জন্য আমার খারাপ লাগছে, সেটা সত্যি আমার লাগছে, কিন্তু আমার এখনও মনে হয় যে এই ম্যাচটায় ডাব্লিউডাব্লিউ কিছুটা চেঞ্জ করবে। এইটা শুধুমাত্র স্যামি জেন ভার্সেস ট্রিক উইলিয়ামসের ম্যাচ থাকবে না, এর মাঝখানে সম্ভবত কার্মেলো হেইজকে ঢোকানো হবে, বা এটাকে একটা মাল্টিপার্সন ম্যাচ করা যেতে পারে, যেমনটা আমি কালকের ভিডিওতে বলেছিলাম। তাছাড়া আমার মনে হচ্ছে যে কার্মেলো হেইজ ওই চ্যাম্পিয়নশিপটার সাথে সেরকম ইন্টারেস্টিং কিছু করছিল না। সে প্রত্যেক সপ্তাহে এসে শুধু ওপেন চ্যালেঞ্জই দিত। উল্টে এখন আমার মনে হয় স্যামি জেনের কাছে যখন চ্যাম্পিয়নশিপটা এসেছে, স্যামি জেনের একটা পোটেনশিয়াল হিল টার্ন হতে পারে, স্যামি জেনের ক্যারেক্টারে চেঞ্জ আসতে পারে, আর স্যামি জেন এই চ্যাম্পিয়নশিপটার সাথে ইন্টারেস্টিং কিছু করে দেখাতে পারে, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে। তাই আমার এই বিষয়টা খুব একটা খারাপ লাগেনি, কিন্তু ইন্টারনেটে অনেক ফ্যান্সদের কাছে এই বিষয়টা অনেকটাই খারাপ লেগেছে, সেই কারণে আবার তারা ভরে ভরে ভিডিওটাই ডিসলাইক করছে। কোডি রোডসের লেভেলে না হলেও মানে বেশ অনেকগুলো ডিসলাইকই স্যামি জেনের এই ভিডিওটায় পড়ে গেছে। এবার তোমরা কোন বিষয়টাকে সাপোর্ট করছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, যে তোমরা কি চাইছিলে যে কার্মেলো হেইজের কাছে চ্যাম্পিয়নশিপটা রেসলমেনিয়া অবধি থাকুক, বা সেই রেসলমেনিয়াতে অ্যাজ এ চ্যাম্পিয়ন যাক, নাকি স্যামি জেন চ্যাম্পিয়ন হওয়াতে তোমাদের কারো কোনো অসুবিধা নেই, উল্টো তোমাদের ভালো লাগছে, আর নাকি তোমরা 3 নম্বর পক্ষ যারা এই চ্যাম্পিয়নশিপটা সম্পর্কে কেয়ারই করো না। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে তোমাদের মতামত জানিও। নেক্সট কথা বলা যাক নিকি বেলাকে নিয়ে। এবার একটা জিনিস আমি গতকালের স্ম্যাকডাউনেই লক্ষ্য করেছিলাম, কিন্তু যেহেতু বিষয়টা অতটা ইন্টারেস্টিং না বা বিষয়টা অতটা ইম্পর্টেন্ট ছিল না, তাই কালকের ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে অত ভালোভাবে আলোচনা করিনি। কিন্তু কালকে যখন ওমেন্সদের একটা ট্যাগ টিম ম্যাচ হচ্ছিল, যেখানে বেলা টুইন্সদেরকে ফেস করছিল অ্যালেক্সা ব্লিস আর শার্লেট ফ্লেয়ার, সেখানে আমরা দেখেছিলাম এই ম্যাচটা শেষে যখন নায়া জ্যাক্স আর ল্যাস লেজেন্ড এই ম্যাচে ইন্টারফেয়ার করেছিল, মানে ম্যাচটা তাদের ইন্টারফেয়ারেন্সের জন্য আমরা দেখেছিলাম বেলা টুইন্স জিতে গেছিলো, আর তারপরে এই ম্যাচের মধ্যে একটা ব্রল শুরু হয়ে গেছিলো, যেখানে বেলি আর লায়রা ভ্যালকারিও চলে এসেছিলো, এসে তারা আর কি আর হেল্প করছিল ফেস টিমদের। তো এই সব কিছু কালকে যখন হচ্ছিল, তখন আমরা লাস্টে একটা মোমেন্ট দেখতে পেয়েছিলাম, যেখানে বেলি, লায়রা ভ্যালকাইরিয়া, শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস, ব্রি বেলা এরা সবাই রিংয়ের মধ্যে দাঁড়িয়ে ছিল, কিন্তু সেখানে আমরা নিকি বেলাকে দেখতে পাচ্ছিলাম না। আমিও তখন ভাবছিলাম যে এখানে তো নিকি বেলারও হওয়ার কথা ছিল, কারণ যে থিম সংটা সেই মুহূর্তে বাজছিল সেটা কিন্তু নিকি বেলারই বাজছিল, কিন্তু অ্যাকচুয়ালি নিকি বেলাকে আমরা সেখানে দেখতে পাচ্ছিলাম না। তখনই আমি ভেবেছিলাম যে নিকি বেলা নিশ্চয়ই ইনজিওর্ড হয়ে গেছে বা কিছু একটা সমস্যা হয়েছে। আর এখন আপডেটও আসছে সেটাই, যে কালকে স্ম্যাকডাউনে এই ম্যাচটার শেষে যখন আর কি ল্যাস লেজেন্ড এরা সব অ্যাটাক করতে এসেছিল, তখন নিকি বেলার একটা ইঞ্জুরি হয়ে গেছে। নিকি বেলার লেগ ইঞ্জুরি হয়েছে, মানে পায়ে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে বা পায়ে কোনো একটা ইঞ্জুরি দেখা দিয়েছে, যার ফলে কালকে নিকি বেলাকে সেই সময় মেডিকেল ট্রিটমেন্ট
সেগমেন্ট দেওয়া হচ্ছিল, আর সেই কারণেই নিকি বেলাকে আমরা সেই সময় দেখতে পাইনি। এবার তোমরা ভাববে যে ইঞ্জুরিটা কি খুব সিরিয়াস, আমরা কি তার মানে নিকি বেলাকে এখন বেশ কিছুদিন ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না? দেখো, আমার মনে হয় না ইঞ্জুরিটা অতটা সিরিয়াস, কারণ তারপরে একটা ব্যাকস্টেজ সেগমেন্টে আমরা আবার বেলা টুইন্সদেরকে দেখেছিলাম। তো আমার মনে হয় এটা জাস্ট একটা ছোটোখাটো ইঞ্জুরি, যেটা খুব তাড়াতাড়ি সেরে যাবে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আর বেলা টুইন্সকে আমরা রাসেলমেনিয়া দেখতে পাবো, তাই যারা বেলা টুইন্সের ফ্যান্স বা নিকি বেলার ফ্যান, তাদের এটা নিয়ে বেশি চিন্তা করতে হবে না। তোমাদের নিকি বেলা আমার মনে হয় রাসেলমেনিয়ার আগে ঠিক হয়ে যাবে। নেক্সট কথা বলা যাক এই মুহূর্তে চলতে থাকা ডাব্লিউডাব্লিউ এর কিছু অমীমাংসিত রহস্য নিয়ে বা আনসলভ মিস্ট্রিজ নিয়ে। এবার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউডাব্লিউ খুব রহস্যময় হয়ে গেছে, মানে মাঝে মাঝে আমরা কিছু না কিছু মিস্ট্রিয়াস জিনিসপত্র দেখতে পাই, যার কিছু মিস্ট্রি ডাব্লিউডাব্লিউ সলভ করে আর কিছু মিস্ট্রি থেকে যায়। তো রিসেন্টলি আমরা দেখেছিলাম মিস্ট্রি মার্কসম্যান, মিস্ট্রি ক্রিয়েট, এই দুটো মিস্ট্রি তো সলভ হয়েছিল, কিন্তু এখনও ডাব্লিউডাব্লিউর স্টোরি লাইনে এমন অনেক মিস্ট্রি আছে যেগুলো এখনও অবধি ডাব্লিউডাব্লিউ সলভ করেনি বা আমরা যার উত্তর এখনও পাইনি। আর সেটা নিয়ে একটা রেসেল ফিচার বলে এক্স অ্যাকাউন্ট আছে, তারা একটা লিস্ট বের করেছে, যেখানে তারা বলেছে যে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউতে যে মিস্ট্রিগুলো চলছে তাদের মধ্যে একটা হলো হোয়াট ডিড দ্য রক মিন অ্যাট ব্যাড ব্লাড 2024, মানে রক মনে আছে সেই ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেটা 2024 সালে হয়েছিল, যেখানে মেন ইভেন্টে আমরা দেখেছিলাম কোডি রোডস আর রোমান রিংস টিম আপ করেছিল একটা ম্যাচে, আর সেইখানে সেই ম্যাচের শেষে রক এসেছিল, রক এসে 1 2 3 বলেছিল। তো সেটা রক কেন বলেছিল, রক কী মিন করেছিল, সেটা আমরা এখনও জানতে পারিনি। নেক্সট সে বলেছে হু অ্যাট্যাক্ট জেকব ফাটু, মানে জেকব ফাটুকে কে অ্যাটাক করেছে এটাও এখনও অবধি অমীমাংসিত, আর এটারও কোনো ক্লিয়ার উত্তর আমরা পাইনি। জেকব ফাটু তো ভাবছি যে ড্রু ম্যাকেন্টায়ার অ্যাটাক করেছে, আর এ নিয়ে তো তাদের মধ্যে রাসেলমেনিয়া একটা আনস্যাংশনড ম্যাচও বুক হয়ে গেছে, কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার বারবার বলছে যে আমি তোকে অ্যাটাক করিনি, তুই আমাকে বেকার সন্দেহ করছিস আর তুই আমাকে দোষী প্রমাণ করার চেষ্টা করছিস। আর এই নিয়ে তাদের পুরো ফিউডটা আমারও মনে হয় ড্রু ম্যাকেন্টায়ার তার অ্যাটাকের পেছনে নেই, কারণ ড্রু ম্যাকেন্টায়ার যদি জেকব ফাটুকে অ্যাটাক করতো সেটা ড্রু ম্যাকেন্টায়ার গর্বের সাথে বলতো, কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার যখন বারবার বলছে যে সে জেকব ফাটুকে অ্যাটাক করেনি, তার মানে জেকব ফাটুকে অন্য কেউ অ্যাটাক করেছিল, যেটা আমরা রাসেলমেনিয়ার পরেই জানতে পারবো, রাসেলমেনিয়ার আগে সেটা জানতে পারার আর কোনো চান্স এই মুহূর্তে নেই। 3 নম্বর মিস্ট্রির কথা সে বলছে হু ওয়াজ অ্যাডাম পিয়ার্স টেকিং অর্ডার ফ্রমস। তো রিসেন্টলি আমরা রতে একটা স্টোরি দেখছিলাম যেখানে আর কি পল হেমান মানে দ্য ভিজনের এগেনস্টে অ্যাডাম পিয়ার্স চলে গেছিলো ব্রন ব্রিকার ব্রনসন রিড এদের ইঞ্জুরির আগে, আর সেখানে আমরা দেখেছিলাম যখন মানে পল হেমান নিজের পাওয়ার দেখাচ্ছিল আর অ্যাডাম পিয়ার্স তখন নাজেয়াল হয়ে গেছিলো, আর তখন অ্যাডাম পিয়ার্সকে দেখে মনে হচ্ছিল যে অ্যাডাম পিয়ার্সের কাছে আর কিছু করার নেই, কারণ উপর থেকে কয়েকজন অ্যাডাম পিয়ার্সকে ফোন করে অ্যাডাম পিয়ার্সকে চাপে রাখছিল, আর সেটা সম্ভবত পল হেমানের কথা শুনেই, তার জন্য পল হেমানের কথা শুনতে অ্যাডাম পিয়ার্স বাধ্য হচ্ছিল। এবার কে অ্যাডাম পিয়ার্সকে ফোন করতো সেটা আর ডাব্লিউডাব্লিউ আমাদের জানায়নি, আর তারপর তো আমরা দেখলাম ব্রন ব্রিকার ব্রনসন রিড এরাও ইনজিওর্ড হয়ে গেল, আর তারপর তো এই স্টোরি লাইনটাকে আপাতত ড্রপই করে দেওয়া হয়েছে। তাই অ্যাডাম পিয়ার্সকে ফোন করে কে অর্ডার দিত সেই রহস্যটা এখনও অবধি রহস্যই রয়ে গেছে, আর এর উত্তর আমরা পাবো কিনা সেই বিষয়েও কোনো ধারণা নেই। তারপর নেক্সট যে মিস্ট্রিটাকে রেখেছে সেটা হলো হু অ্যাট্যাক্ট জে উসো। তো আমরা দেখেছিলাম ঠিক এলিমিনেশন চেম্বারের আগে যখন জে উসো এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে গেছিলো, কিন্তু এলিমিনেশন চেম্বারের ঠিক আগে যে স্ম্যাকডাউনের এপিসোডটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে জে উসোর উপর বাজেভাবে অ্যাটাক হয়ে গেছিলো, যার ফলে জে উসোকে হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল। আর সেই দোষটাকে তো তারপর ডাব্লিউডাব্লিউ ভিশনের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, যেহেতু সেই স্ম্যাকডাউনে লোগান পল, পল হেমান আর অস্টিন থিওরি উপস্থিত ছিল, তাই সবাই তখন ভেবেছিল যে তার মানে ভিশনই জে উসোর উপর অ্যাটাক করেছে। এবার এইটা আপাতত ডাব্লিউডাব্লিউ আমাদের দেখিয়েছে, কিন্তু আমার সত্যি মনে হয় না যে ভিশন জে উসোর উপর অ্যাটাক করেছিল বলে, কারণ জে উসোর উপর অ্যাটাক করে তারা কী বা পেতো, কিন্তু ডাব্লিউডাব্লিউ আমাদের আপাতত সেই উত্তরটাই দিয়েছে, কিন্তু তবু এখনও আমরা কোনো ক্লিয়ার উত্তর পাইনি যে ভিশনই জে উসোর উপর অ্যাটাক করেছিল, তাই জে উসোকে কে অ্যাটাক করেছিল সেটাও এখনও অবধি রহস্য রয়ে গেছে, আর এর উত্তর আমরা কোনোদিন পাবো কিনা সেই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। আর লাস্ট যে মিস্ট্রিটাকে রেখেছে সেটা হলো হু ইজ টকিং টু র্যান্ডি অর্টন, মানে র্যান্ডি অর্টন কার সাথে ফোনে কথা বলছে। আর এটা নিয়ে তো আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, তাছাড়া অন্য একটা নাম কী হতে পারে সেটা নিয়েও একটা ভিডিওতে আলোচনা করেছি, যেই ভিডিওটা খুব ইন্টারেস্টিং, তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটা অবশ্যই গিয়ে চেক আউট করো, এই দুটো ভিডিও দেখলে তোমরা হয়তো কিছুটা ধারণা পাবে যে কে ফোনের পেছনে থাকতে পারে, মানে এই ফোনে কার সাথে র্যান্ডি অর্টন কথা বলছে। আর তাছাড়া যেহেতু গত স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টন এটা বলেও দিয়েছে যে সে কোনো এক ব্যক্তির সাথেই কথা বলছে আর তার সাথে সে দেখাও করতে চলেছে খুব তাড়াতাড়ি, তো এই রহস্যটা হয়তো সমাধান হয়ে যাবে, হয়তো রেসেলমেনিয়ার আগেই সমাধান হয়ে যাবে, কিন্তু বাকি যে রহস্যগুলো সেগুলো কখনো সমাধান হবে কি হবে না তা আমরা জানি না, কিন্তু এরকম কিছু মিস্ট্রি এখনও ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনে চলছে, বা সেগুলো ট্রিপল এইচের
মনে আছে কিনা এইটা বড় ব্যাপার। যদি ট্রিপল এইচের মনে থাকে তাহলে হয়তো এর উত্তর কোনো না কোনো দিন আমরা পাবো, আর যদি ট্রিপল এইচ ভুলে গিয়ে থাকে তাহলে এই রহস্যগুলো কোনো দিন সমাধান হবে, সেই চিন্তাও আমাদের ভুলে যাওয়াই উচিত। কিন্তু এখন সবথেকে বড় রহস্য আরেকটা যেটা হয়ে আছে সেটা হচ্ছে আমাদের রিং জেনারেল গান্থার, যে কিনা আগের বছর গোল্ডবার্গ, জন সিনার, এই বছর এজে স্টাইলসকে রিটায়ার করে দিল ডাব্লিউডাব্লিউ থেকে, কিন্তু সে নিজে এখন রেসেলমেনিয়া কি করবে? দেখে তো মনে হচ্ছে সে নিজেই রেসেলমেনিয়া থেকে রিটায়ার হয়ে গেছে, কারণ রেসেলমেনিয়ার জন্য তো গান্থারের কোনো প্ল্যান এই মুহূর্তে চোখে পড়ছে না। এবার ইনিশিয়ালি প্ল্যান এসেছিল এটাই যে গান্থারের সাথে রে মিস্ট্রিওর ম্যাচ হবে, যেটা আমি আমার রেসেলমেনিয়া প্রেডিকশন ভিডিওতেও তোমাদের বলেছিলাম, কিন্তু সেইখানে তো এখন জানা যাচ্ছে যে রে মিস্ট্রিওর রিব ইঞ্জুরি হয়ে গেছে, তার সেই কারণে রে মিস্ট্রিও পুরোপুরি ফিট না, আর রেসেলমেনিয়ার আগে রে মিস্ট্রিও ফিট হবে বলেও মনে হচ্ছে না। যদি হয়ে যায় তাহলে তো এখনও গান্থার ভার্সেস রে মিস্ট্রিওর ম্যাচের দিকে ডাব্লিউডাব্লিউ যাবে, কিন্তু সেটা হওয়ার চান্স কম মনে হচ্ছে। তাই গান্থার ভার্সেস রে মিস্ট্রিওর ম্যাচও প্রায় ক্যান্সেল হয়ে গেছে, লাস্ট মোমেন্টে কোনো মিরাকেল না হলে এই ম্যাচটা ক্যান্সেল হয়েই গেছে। তো যদি রে মিস্ট্রিওর এগেনস্টে গান্থার না যায় তাহলে গান্থারের সাথে কার ম্যাচ হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো দেখো, এই মুহূর্তে গান্থার যে কাণ্ড ঘটিয়েছে, সে ডাব্লিউডাব্লিউ তিনজন লেজেন্ডকে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার করে দিয়েছে, তারপর সে যদি রেসেলমেনিয়া না থাকে তো সেটা একটু অদ্ভুত দেখা। তাই আমার মনে হয় যে গান্থারকে কোনো না কোনো উপায়ে ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়ায় ব্যবহার করবেই করবে। এবার সেক্ষেত্রে এই মুহূর্তে রে মিস্ট্রিও ছাড়া গান্থারের ওপোনেন্ট আর কে হতে পারে? এবার অবশ্যই সেটা প্ল্যান বি হবে ডাব্লিউডাব্লিউর। তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ কিছু নামকে কনসিডার করতে পারে, যেমন তার মধ্যে একটা নাম হচ্ছে গান্থার ভার্সেস ইলিয়া ড্র্যাগনোভের নাম। এবার ইলিয়া ড্র্যাগনোভের নাম কেন? কারণ ইলিয়া ড্র্যাগনোভের সাথে গান্থারের এর আগেও একটা ভালো ম্যাচ আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়েছি, যেটাকে অনেকের ফেভারিট ম্যাচের লিস্টেও রাখে। আর তাদের মধ্যে এরকম যেহেতু ক্লাসিক ম্যাচ আমরা দেখতে পেয়েছি, ক্লাসিক রাইভেলারি আমরা অতীতে দেখতে পেয়েছিলাম, তো তাদের মধ্যে হিস্ট্রি আছে। এবার একান্ত যদি গান্থারের কোনো অপোনেন্ট খুঁজে না পাওয়া যায় রেসেলমেনিয়ায়, তাহলে গান্থার একটা ওপেন চ্যালেঞ্জ টাইপের কিছু রাখতে পারে, আর সেখানে ইলিয়া ড্র্যাগনোভ এসে তাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে, আর তারপর আমরা রেসেলমেনিয়া ইলিয়া ড্র্যাগনোভ ভার্সেস গান্থারের একটা ম্যাচ আবার দেখতে পাবো ডাব্লিউডাব্লিউতে। তাদের সেই হিস্টোরিক রাইভেলারিটা আরও একবার আমরা রিলিভ করতে পারবো, এটা একটা রেসেলমেনিয়ার দুর্দান্ত ম্যাচ হিসেবেও বেরাতে পারে। তো এই একটা অপশন আছে। তাছাড়া যেমন বলছি যে গান্থার একটা ওপেন চ্যালেঞ্জ রাখতে পারে, তো সেক্ষেত্রে সেটা বলতে পারে যে আমি ডাব্লিউডাব্লিউ সব পুরনো ওল্ড টাইমারদেরকে রিটায়ার করে দিয়েছি, আর এরপরে আর কোনো ওল্ড টাইমার ডাব্লিউডাব্লিউতে বেঁচে নেই। তো এখন আমি চাইছি যে আমার ওয়ার্দি কোনো অপোনেন্ট যদি কেউ থেকে থাকে বা নিজেকে মনে করে থাকে তাহলে সে বেরিয়ে আসুক, আর কোনো ডাব্লিউডাব্লিউ ওল্ড টাইমারদের মধ্যে তো আমাকে ফেস করার ক্ষমতাই নেই। তো সেক্ষেত্রে ক্রিস জেরিকো হয়তো ডিরেক্ট রেসেলমেনিয়ায় বেরিয়ে আসতে পারে গান্থারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে, যদি একান্ত ক্রিস জেরিকো রিটার্ন ডাব্লিউডাব্লিউতে হয় তো রেসেলমেনিয়ায়। কারণ এটা হবে বলে আমি আর আশাও রাখতে চাইছি না, কারণ যতবারই আশা রেখেছি ততবারই আমরা হতাশই হয়েছি। কিন্তু যদি তবু, যেহেতু এটা রেসেলমেনিয়া, তাই যদি একান্ত ক্রিস জেরিকো ডিরেক্ট রেসেলমেনিয়ায় রিটার্ন করে তো এই একটা ওয়েতে ক্রিস জেরিকো রিটার্ন ডাব্লিউডাব্লিউতে হতে পারে, আর সেক্ষেত্রে গান্থার ভার্সেস ক্রিস জেরিকোর ম্যাচও আমরা দেখতে পেয়ে যেতে পারি। তাছাড়া ডাব্লিউডাব্লিউ যদি অন্যান্য নামের দিকে যেতে চায় তো সেক্ষেত্রে আমরা গান্থার ভার্সেস রয়েস কিজের মধ্যেও একটা ম্যাচ সম্ভবত দেখতে পেয়ে যেতে পারি। এটা আমি জাস্ট এটা র্যান্ডাম নাম নিচ্ছি, যেহেতু রয়েস কিজের জন্য রেসেলমেনিয়াতে কোনো প্ল্যান্স নেই, আর এই মুহূর্তে গান্থারের জন্য কোনো প্ল্যান্স নেই, তো তাদের মধ্যে হয়তো ডাব্লিউডাব্লিউ একটা ম্যাচ করিয়ে দিল, বা কোনো হয়তো সেলিব্রিটির এগেনস্টে গান্থারকে দাঁড় করিয়ে দিল, এরকম কিছু একটা সেগমেন্ট গান্থারের জন্য ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়াতে প্ল্যান করতে পারে। আর আজকে লাস্ট কথা বলা যাক, ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়াতে একটা বিশাল বড় স্টিপুলেশনের ম্যাচ করানোর কথা ভাবছে, যেটা হলো হেল ইন আ সেল ম্যাচ। এবার এই হেল ইন আ সেল ম্যাচ রেসেলমেনিয়াতে করানোর কথা ডাব্লিউডাব্লিউ অনেক দিন ধরেই ভাবছিল, এরকম রিপোর্ট আসছে। এবার এই হেল ইন আ সেল ম্যাচটা কাদের মধ্যে হবে? তো প্রথম দিকে যেমন আমি তোমাদের একটা ভিডিওতে হয়তো বলেছিলাম যে এরকম প্ল্যান ছিল যে রোমান রেন্স ভার্সেস কোডি রোডসের মধ্যে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা হেল ইন আ সেল ম্যাচ হতে পারে, কিন্তু সেই ম্যাচটা তো হচ্ছে না। এবার এই মুহূর্তে রিসেন্টলি যে রিপোর্টটা এসেছিল সেটা হচ্ছে ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস আমরা জেকব ফাটুর মধ্যে যে ম্যাচটা দেখতে পাচ্ছি, যেটা আনস্যাংশনড ম্যাচ করে দেওয়া হয়েছে, সেই ম্যাচটাই সম্ভবত হেল ইন আ সেল ম্যাচ হতে পারতো, কিন্তু স্ম্যাকডাউনে আমরা দেখলাম যে সেটা এখন আনস্যাংশনড ম্যাচ হয়ে গেছে। আর এর আগেও একটা রিপোর্ট এসেছিল যে যদি একান্ত ড্রু ম্যাকেন্টায়ার চ্যাম্পিয়ন হিসেবে রেসেলমেনিয়া আসতো তাহলে ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস কোডি রোডসের মধ্যেও একটা ম্যাচ ডাব্লিউডাব্লিউ হেল ইন আ সেলের ভেতরে করানোর কথা ভাবছিল, কিন্তু সেগুলো তো আর হবে না। তো এখন যে ম্যাচটা হেল ইন আ সেল হতে পারে রেসেলমেনিয়া, বা যে ম্যাচগুলোর হওয়ার চান্স আছে, তার মধ্যে আমি দুটো ম্যাচই দেখতে পাচ্ছি, আর সেই দুটোই হলো রেসেলমেনিয়া 2 রাতের মেইন ইভেন্ট। একটা হচ্ছে রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্ক, আর একটা হচ্ছে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ। এবার এই দুটো ম্যাচের স্টোরি লাইনে আমার মনে হচ্ছে হেল ইন আ সেল বেশি গ্রহণযোগ্য হবে, বিশেষ করে র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের ম্যাচে হেল ইন আ সেল আমার মনে হচ্ছে বেশি গ্রহণযোগ্য হতে পারে, যেহেতু র্যান্ডি অর্টন পুরো ব্রুটাল ওয়েতে যাবে কোডি রোডসের উপর, র্যান্ডি অর্টন তারপর
লিমিট অবধি যাবে। তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডস হেল ইন আ সেলের ভেতর করানোর কথা ভাবতেই পারে। কিন্তু যদি এই ম্যাচটাকে একান্ত না করাতে চায় তাহলে রোমান রিডস ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচকেও ডাব্লিউডাব্লিউ হেল ইন আ সেলের ভেতর করাতেই পারে। আর সিএম পাঙ্কের তো এর আগেও হেল ইন আ সেল ম্যাচের এক্সপিরিয়েন্স আছে, যেখানে সে হেল ইন আ সেল ম্যাচেই ড্রু ম্যাকেন্টায়ারকে হারিয়েছিল, আর সেটাও একটা ব্রুটাল ম্যাচ ছিল। তো এমন না যে সিএম পাঙ্ক হেল ইন আ সেলের ভেতরে ব্রুটাল ম্যাচ ডেলিভার করতে পারবে না, আর রোমান রিডস তো অবশ্যই পারবে। তো সেক্ষেত্রে রোমান রিডস ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচও যদি হেল ইন আ সেলের স্ট্রাকচারকে ডাব্লিউডাব্লিউ ব্যবহার করতে চায় সেটাও করতেই পারে। সেক্ষেত্রে স্টোরি লাইন ব্যবহার করা যেতে পারে এরকমভাবে যে সিএম পাঙ্ক বারবার বলছে যে আমার কোনো হেল্প লাগে না, কিন্তু রোমান রিডসের হেল্প লাগে। রোমান রিডস সবসময় তার ফ্যামিলি মেম্বারদের বা ব্লাড লাইন মেম্বারদেরকে নিয়ে আসে তার ম্যাচে, আর তারা রোমান রিডসকে হেল্প করতে আসে। তাই যাতে রোমান রিডসের কাছে সেরকম কোনো চান্স না থাকে আর রোমান রিডসের কোনো ফ্যামিলি মেম্বার যাতে রোমান রিডসকে সাহায্য করতে না পারে, সেক্ষেত্রে সিএম পাঙ্ক একটা হেল ইন আ সেল ম্যাচের ডিমান্ড করতে পারে। এইভাবে রোমান রিডস ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটাকেও হেল ইন আ সেলের ভেতরে করানো যেতে পারে। তো আমি তো এই দুটো ম্যাচকেই দেখতে পাচ্ছি যেটা এখনও হেল ইন আ সেলের মধ্যে করানো সম্ভব, আর সম্ভবত এই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেল ইন আ সেল হতেও পারে, কারণ এখনও ডাব্লিউডাব্লিউ এই বছরের রেসেলমেনিয়া একটা হেল ইন আ সেল ম্যাচ করানোর কথা ভাবছে। আর যদি আমরা ট্রিপল এইচের কথা শুনি, ট্রিপল এইচ তো এমনি হেল ইন আ সেলের যে পেপার ভিউ বা প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতো ওটাকে বন্ধ করেই দিয়েছে। আর ট্রিপল এইচ একটা স্টেটমেন্টে বলেছিল যে যতক্ষণ না কোনো স্টোরি লাইন বা কোনো রাইভেলারিতে হেল ইন আ সেল ম্যাচের প্রয়োজন হবে বলে মনে হচ্ছে ততক্ষণ হেল ইন আ সেল ম্যাচ আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতেও পাবো না। তো সেক্ষেত্রে তো আমরা এই দুটো ম্যাচেই হেল ইন আ সেলের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে আমার এই মুহূর্তে। তো সেই কারণেই আমার মনে হচ্ছে এই দুটো ম্যাচের মধ্যে কোনো একটা ম্যাচ হেল ইন আ সেলে হতে পারে। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে, আর তোমরা কোন ম্যাচটাকে হেল ইন আ সেল স্ট্রাকচারের ভেতরে দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তার সাথে আজকের এই ভিডিওটা এ অবধি থাকুক। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়েছো। ওই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা রেসেলমেনিয়ার আগে 20,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করার একটা টার্গেট নিয়েছিলাম, যেটা কমপ্লিট হবে বলে তো আমার আর মনে হচ্ছে না, কিন্তু তবু দেখো তোমাদের হাতে আছে। তোমরা যদি করতে চাও, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই কমপ্লিট হতে পারে। সবই তোমাদের হাতে, তোমাদের ইচ্ছা। বাকি কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাও। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে, তো সেখান থেকে গিয়ে আমাকে ফলো করে আসতে পারো। ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটাকে হাইপ করো, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।